সদর বঙ্গে দুই প্রান্তে দুই সেনাপতি, মানে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেনাপতি, অন্যদিকে বিজেপির সেনাপতি শুভেন্দু অধিকারী, তিনি চাঁচলে সভা করছেন। এই কি 26-এর লড়াই শুরু হয়ে গেল শক্ত জমিকে নরম করার জন্য? দেখুন, সে এক কোনো দলের নেতা, সে দলের হয়ে মিটিং করবে, মিছিল করবে, তাতে বলার কি আছে। কদিন আগে আমাদের কোচবিহার থেকে কামারহাটি পর্যন্ত বাংলা ভাষা যাত্রা আমরা করেছি। এখন শুভেন্দু অধিকারী আর অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কেউ কোথাও জায়গায় গিয়ে বলছেন যে সব হিন্দুরা আমাদেরকে ভোট দাও, আর কেউ কোথাও গিয়ে বলছেন মুসলমানরা আমাদেরকে ভোট দাও। আর আমরা হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান নির্বিশেষে খেটে খাওয়া মানুষের যে সত্যিকারের যে দাবিগুলো, ডিয়ার লটারিতে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যাচ্ছে, মহিলাদের জীবনে নরক নেমে এসছে, মাইক্রো ফাইন্যান্স নতুন করে চিটফান্ড এখন মাইক্রো ফাইন্যান্সের চেহারা নিয়ে গ্রামে ফিরে এসছে, গ্রামকে গ্রাম, সংসারকে সংসার উজাড় করে দিচ্ছে, ছেলে মেয়েদের হাতে কাজ নেই, মাঠে কোনো কাজ নেই, 100 দিনের কাজ বন্ধ, বাইরে কাজ করতে চলে যেতে হচ্ছে, বাইরে কাজ করতে গিয়ে মার খেতে হচ্ছে ওখানে বাংলাদেশি বলে বিজেপির লোকেদের হাতে। সত্যিকারের মানুষের এই যে এজেন্ডাগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আমরা লড়াই করেছি, সেগুলোকে নিয়ে আমরা জায়গায় জায়গায় আমরাও ময়দানে আছি, ওরা ওদের মতো করে ময়দানে আছে, এতে আর কি আছে। না, ওই যে অভিষেকের নবজোয়ার, তৃণমূলের নবজোয়ার, সেটা তৃণমূল মনে করে খুব সাকসেসফুল হয়েছিল গতবার ইলেকশনের আগে। এবার অভিষেকের আবার জিতবে বাংলা বলে যে কর্মসূচি, এটাকে কিভাবে দেখছে? এখন এখন অভিষেক যে নবজোকার যাত্রা করেছিলেন তার সাকসেস 2018 তৃণমূলের পঞ্চায়েতের রেজাল্টটা দেখুন আর 2023 রেজাল্টটা দেখুন। গোটা পশ্চিমবাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোকার যাত্রায় একটা সাফল্য এসেছিল বটে, তা হচ্ছে পাড়ায় পাড়ায় যেখানে যেখানে ওই ভাইপো গিয়ে তাঁবু খাটিয়েছিল সেখানে ভাইপোর দলের লোকেদের মধ্যে মারামারিতে এমনকি জীবন চলে গেছে, এই ঘটনা ঘটেছিল। মারামারিতে চেয়ার টেবিল ভাঙচুর থেকে শুরু করে সহকর্মীকে খুন করে ফেলা পঞ্চায়েতের টিকিটের জন্য। আর অনেক জায়গায় দেখেছিলেন ভাইপো গাড়ি করে যাচ্ছে, জানলা থেকে বাড়ির মহিলারা চোর চোর, কয়লা চোর, গরু চোর বলে চেঁচাচ্ছে। ভাইপো আবার গাড়ি থেকে নেবে, খানিকটা পেছন পেছন যাচ্ছে, আবার ফিরে গাড়িতে উঠে হাত নাড়তে নাড়তে চলে যাচ্ছে। গোটা বাংলা দেখেছিল যে মুখ্যমন্ত্রী ভাইপো বাংলার যে পাড়ায় যায় সাধারণ মানুষ জানলায় দাঁড়িয়ে চোর চোর বলে আওয়াজ দেয়। সুতরাং এইটা তো বিরাট সাফল্য, কিন্তু এটা তৃণমূলের যতটা সাফল্য তার থেকে বেশি বাংলার মানুষের সাফল্য। মানে নবজোয়ারের নাম করে একটা নবজোকারকে আমরা দেখেছিলাম। আচ্ছা, রাজনৈতিক বিশ্লেষকদের কিছু অংশ বলছেন এই যে হুমায়ুন কবির মুর্শিদাবাদে একটা নতুন দল করে ভোট করবেন, তাতে নাকি শাসক দল একটু চাপে। আবার এদিকে মালদায় শাসকের এক সংখ্যালঘু নেতা বলছেন যে তৃণমূল হিন্দুদের চাকরি দেয় না। তৃণমূল তো কাউকেই চাকরি দেয় না। তৃণমূল আবার চাকরি বেচে, হিন্দু মুসলমান সবার কাছ থেকে সমান রেটে টাকা নিয়ে চাকরি বেচে। অর্পিতার খাটের তলায় যে টাকাগুলো জমা হয়েছিল আপনাকে বললে আপনি আলাদা করতে পারবেন যে তার মধ্যে কোনটা হিন্দু পরিবারের ছেলেমেয়ের দেওয়া টাকা ছিল, কোনটা মুসলমান পরিবারের ছেলেমেয়ের দেওয়া টাকা ছিল? তৃণমূল তো চাকরি বেচে, তৃণমূল চাকরি দেয় আবার কাকে? আর দেখুন, হুমায়ুন কবিরের জন্য সুবিধা অসুবিধা আমরা জানি না, এইটুকু বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের টাকায় মন্দির বানিয়ে এই রাজনীতি করার পথ তৈরি করে দিয়েছেন বাংলায়, যে পথে আজকে হেঁটে হুমায়ুন কবির বলতে পারছে যে তুমি যদি সরকারের টাকায় মন্দির বানাতে পারো তাহলে আমি সংগ্রহ করে সাধারণ মানুষের টাকায় আমি একটা মসজিদ বানাতে পারবো না কেন? এই যে ভাইবো কদিন আগে প্রেস কনফারেন্স করে বললো মসজিদ মসজিদের রাজনীতি করার থাকলে রাজনীতি ছেড়ে দিয়ে অন্য কোথাও ধর্মকর্ম করুন। তা আমাদের তো মনে হচ্ছিল কোনো সিপিএম নেতা প্রেস কনফারেন্স করছে। ওটা কি ও হুমায়ুন কবিরকে বললো নাকি নিজের পিসিকে বললো? ওর পিসি যে মন্দিরের নাম করে রাজনীতি, আজকে একটা 400 একর জমি দেওয়া গেল না বলে টাটার অত বড় কারখানা হতে পারলো না, এত বড় একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন পশ্চিমবাংলায় বন্ধ হয়ে থাকলো, আর সেখানে মমতা ব্যানার্জি শয়ে শয়ে একর জমি, কোথাও দুর্গা মন্দির, কোথাও জগন্নাথ মন্দির, কোথাও মহাকাল মন্দিরের নাম করে এই বেলা জমির অভাব হচ্ছে না। সুতরাং তৃণমূল কংগ্রেস একেবারে বিজেপির মতো ধর্মের রাস্তা বেছে নিয়েছে। এরা চাকরি কাউকেই দেয়নি, হিন্দুকেও দেয়নি, মুসলমানকেও দেয়নি। চাকরি হয় না পশ্চিমবাংলায়, তারপরে কি হিন্দু কি মুসলমান? আচ্ছা, রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপে নির্দেশ দিচ্ছে। এই হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়ার প্রতিবাদে তিনি বলেন যে সঠিকভাবে নির্দেশিকা জারি করতে হবে। আপনারাও নির্বাচন কমিশনের ভূমিকা অনেকবার অসন্তোষ প্রকাশ করেছেন। দেখুন, একটা কথা বলছি আপনাকে, যখন গত জেনারেল ইলেকশন কমিশন এই নিয়ম করেছিল 2021 থেকে যে যাদের 80 বছরের ওপর বয়স তাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়া হবে, 2024 লোকসভা ভোটেও তাই করা হলো, তখন কিন্তু সমস্ত রাজনৈতিক দল এটাকে স্বাগত জানিয়েছিল। তাহলে এই ইলেকশন কমিশন আজকে ভোটার লিস্ট রিভিশনের মধ্যে, তাও সবার নয়, ওখানে তো 80-র ওপর সমস্ত ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ভোট দিতে হয়েছিল। কিন্তু এখন যাদের যাদের শুধুমাত্র কোনো কারণে হিয়ারিংয়ে ডাকতে হয়েছে, কোনো কারণে ম্যাপিং হচ্ছে না, বা কোনো কারণে কোনো একটা কাগজপত্র একটা গরমিল পাওয়া গেছে, হাতে গোনা কয়েকজন হবে, তাহলে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের এই ভেরিফিকেশনটা করতে অসুবিধাটা কী ছিল? আমরা তো প্রত্যেকটা রাজনৈতিক দল ইলেকশন কমিশনকে সাধুবাদ জানিয়েছিলাম সেদিন। তাহলে যে প্রসেসটা তারা নিজেরাই চালু করেছিল, হঠাৎ করে সেটাকে এক্ষেত্রে করলো না, তারপরে এত সমালোচনার পরে যাও বা চালু হলো, তাও কোনো জায়গায় হচ্ছে কোনো জায়গায় হচ্ছে না। সুতরাং এসআইআর প্রক্রিয়ার মধ্যে যে একটা মস্তিষ্কবিহীন তড়িঘড়ি হয়েছে পশ্চিমবাংলায়, এই নিয়ে তো কোনো সন্দেহের অবকাশ নেই, তো ইলেকশন কমিশনকেও বারবার স্বীকার করতে হয়েছে। আচ্ছা, দিলীপ ঘোষ আবার পুরনো ফর্মে, তিনি কিন্তু বঙ্গ বিজেপির যে রাজ্য দপ্তর সেখানে একটা ঘর পেয়েছেন এবং কোনো পদাধিকারী না হয়েও দলীয় নেতাদের সাথে তিনি টানা বৈঠক করছেন। এই দিলীপদার ফিরে আসা রাজনীতিক হিসেবে কিভাবে দেখছেন এটা?
মানে সিপিএম এর ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ আমি জানি না, বিজেপির ক্ষেত্রে প্রচুর গুরুত্বপূর্ণ। হ্যাঁ, খুব দারুণভাবে দেখছি বাবা, একটা বিজেপি নেতা বিজেপি করছে, কত বড় খবর। সত্যি এর থেকে বড় খবর আর কি হতে পারে, যে বিজেপি নেতা বিজেপি অফিসে ঘর পেয়েছে, কি আনন্দ। এরপরে যেদিন আপনি আপনার বাড়িতে কোনো একটা ঘর পাবেন সেদিনও জানাবেন, সেদিন একটা বড় খবর হবে, আপনাকে অভিনন্দন জানাবো। তবে দিলীপ ঘোষকে এতবার বিজেপি জয়েন করতে দেখে আমারও আজকাল মাঝে মধ্যে সিপিএম জয়েন করতে ইচ্ছে করছে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে তৃণমূল মিথ্যাচার করছে বলে দাবি তবে বিজেপি। দেখুন একটা কথা আপনাকে বলছি, দিলীপ ঘোষকে তো কাঁচি করেছিল বিজেপির লোকেরা, দিলীপ ঘোষকে তো আমরা কাঁচি করিনি, তাই না? ওনার এখন যে আক্ষেপ, ওনাকে কেন জেতা আসন থেকে সরিয়ে কেন ওখানে ওনাকে বর্ধমানে পাঠানো হয়েছিল, সিপিএম কি তৃণমূল কি কংগ্রেস তো পাঠায়নি, পাঠিয়েছিল তো বিজেপির লোকেরাই পাঠিয়েছিল। ওনার আক্ষেপ, উনি মমতা ব্যানার্জির সঙ্গে দীঘায় মন্দির উদ্বোধন করছিলেন বা উদ্বোধনে গেছিলেন, পরের দিন কেন ওনার গাড়ি ঘেরাও করে ভাঙচুর করা হলো, আমাদের লোকেরা তো করেনি। গদ্দার বলে ওনার গাড়ি ভাঙচুর শুভেন্দুর অধিকারীর লোকেরা করেছিল মেদিনীপুরে। সুতরাং ওনাকে যা ও বিজেপি কাছি করেছিল, বিজেপি আবার ওনাকে গাছে তুলছে, তাতে আমাদের কি করার আছে? বিজেপি নেতা বিজেপি করছেন, তাতে আপনাদের আনন্দ, আপনারা নাচছেন, ভালো নাচুন। আচ্ছা, বিজেপি আজ বিকেল থেকে রাজ্য জুড়ে 300টা সভা করবে, পথসভা, এবং বলবে যে তৃণমূল তার প্রতিষ্ঠা দিবসের দিনেও মিথ্যাচার করেছে। এই টানা মিথ্যাচার এবার বিজেপির হাতিয়ার। তৃণমূল প্রতিষ্ঠা দিবসের দিন মিথ্যাচার করবে, বিজেপি প্রতিষ্ঠা দিবসের দিন দাঙ্গা করবে, এগুলো তো স্বাভাবিক। বামপন্থীরা প্রতিষ্ঠা দিবসের দিন শ্রমিকের কৃষকের এজেন্ডা নিয়ে কথা বলবে, এটাই তো স্বাভাবিক। যে যে কাজ করতে জন্মেছে সে কাজ করবে। তৃণমূল আবার সত্যি কথা বললোটা কবে? কিন্তু তৃণমূল কংগ্রেসের এই যাবতীয় মিথ্যাচার তো কোনো একটা জায়গাতে ভ্যালিডেশন পেয়ে যাচ্ছে, যখন তৃণমূল দাঁড়িয়ে বলছে যে আমরা এত চুরি করেছি, এত দুর্নীতি করেছি, তাহলে আমাদের একটা লোকেরও সাজা ঘোষণা হলো না কেন? আপনি বলুন, এটা কী জবাব দেবেন? রাজনৈতিকভাবে অমিত শাহকে প্রশ্ন করা হলো, একজন মানে একদম মানে বিজেপির হয়ে খোলাখুলি প্রচার করা একজন ইউটিউবার অমিত শাহকে প্রশ্ন করলো, অমিত শাহ তুতলালেন এই দুদিন আগে কলকাতায়। ওনার কাছে কোনো উত্তর নেই। কেন লিপস অ্যান্ড বাউন্সের মানে একটা কোম্পানিতে চাকরি চুরির টাকা খেটেছে, সেই কোম্পানির একটা ডিরেক্টর জেল খাটলো, আর একটা ডিরেক্টর ভাইপো ঘুরে বেড়াচ্ছে। আজকে ওই যে কালীঘাটের কাকু বলে দিল যাবতীয় তদন্ত আমায় এসে আটকে যাবে, আমার সাহেবকে ধরার ক্ষমতা কারণ নেই। সত্যি ইডিসিবিআর ক্ষমতা হলো না ওর সাহেবকে ধরার। তো এত কিছু যদি একটা দল যদি দিনের পর দিন এই চুরি জোচ্চুরি করার পরও তারা মাথা উঁচু করে ঘুরে বেড়াতে পারে, তাদের কোনো শাস্তি না হয়, তারা মিথ্যাচার করবে না তো কে মিথ্যাচার করবে? বুক ফুলিয়ে চুরি করবে, করছে, বেশ করছে, এই সুযোগ পেলে সবাই করবে, ওরা করছে। কয়েকটা পরপর সাম্প্রতিক ঘটনাবলী আপনাকে বলছি। সেটা হচ্ছে বীরভূমে গোষ্ঠীকন্দল তৃণমূলে, রায়গঞ্জে তৃণমূল নেতা খুন, পানিহাটিতেও গন্ডগোলের জেরে যুবকের মৃত্যু। এই যে পরপর তৃণমূলের কাজিয়ার জেরে এই ঘটনাগুলো ঘটছে, এটা কি সামলানো তৃণমূলের কাছে অবশ্যই তো একটা বড় চ্যালেঞ্জ? আপনাদের কি মনে হয়? এখন আমাদের এদের কিছু যায় আসে না, ওদের ওদের ছাগল, ওরা লেজায় কাটবে ডগায় কাটবে, ওদের ব্যাপার। ও শুধু চিটিংবাজের পার্টি, মালকড়ির বকরা নিয়ে খুনোখুনিতে দু চারটে মরে গেলে ওদের ওদের লোক ওরা মরছে, আমাদের তো তাই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু একটাই যেটা সমস্যা, সেটা হচ্ছে ওদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য মাঝে মধ্যে সাধারণ মানুষের প্রাণ চলে যাচ্ছে। ওদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এইরকম ঘটনা ঘটেছে যে তৃণমূলের বোমাবাজিতে একটা বাচ্চা সে খেলতে গিয়ে মাঠে বোমা ভেবে একটা মানে ফুটবল ভেবে একটা বোমায় লাথি মেরে সে মারা গেছে। ব্যারাকপুরের রেল লাইনের ধারে একটা বাচ্চা মরে পড়েছিল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদের এই বোমাবাজির মধ্যে পড়ে গিয়ে। মালদা এই ঘটনা থেকে কয়েক বছর আগে ঘটেছিল। ওদের এই বোমাবাজির জন্য যখন কোনো সাধারণ মানুষের প্রাণ চলে যায়, আমার মনে হয় যে সেইটা যন্ত্রণার। তার বাইরে তৃণমূলের লোকেরা এরা দেখুন, এটা হয় অন্যকে মারবে, নয় নিজেরা মালকড়ির বকরা নিয়ে মারামারি করে মরবে। এটা তৃণমূল দেখুন, কোনো লোক তো তৃণমূল কোনো আদর্শের জন্য করতে যায় না, ইনকাম করার জন্য তৃণমূল করতে যায়। যে কদিন ক্ষমতায় আছে জানে আমাকে দু হাতে ইনকাম করে নিতে হবে, তার জন্য দরকার হলে নিজের মায়ের পেটের ভাইকেও মেরে দিতে হলে মেরে দিতে হবে, এইটা জেনেই একটা লোক তৃণমূল করে। সুতরাং তৃণমূলের এই সমস্যার কোনো সমাধান নেই। আচ্ছা, এই যে আপনি বললেন বল ভেবে বোমায় লাথি, আমরা কদিন আগেই দেখেছিলাম তৃণমূলের বিজয় মিছিল থেকে একটা বিস্ফোরণ এবং সেখানে তামান্না মারা যায়। তার মা একটা হাসপাতালে ভর্তি ছিলেন, সেখান থেকে তাকে নিয়ে আসতে হয়েছে, সেখানে একেবারেই পরিষেবা পাননি, এখন তিনি স্টুডেন্ট হেলথ হোমে চিকিৎসাধীন। তিনি পরিষেবা পাননি খালি নয়, পুলিশ বাধ্য করেছেন সেই হাসপাতালকে তমন্নার মাকে চিকিৎসা না দিয়ে বাড়ি ফিরিয়ে দিতে। আর সেই পুলিশ আপনাদের মনে আছে আরজি করের ঘটনার পরে এক থানার ওসি, তার কোনো অসুখ হয়নি কিন্তু সিবিআর হাত থেকে বাঁচার জন্য সে যখন এই হাসপাতাল ওই হাসপাতাল ঘুরে ঘুরে কোথাও ফাইনালি ভর্তি হতে পারেনি এবং তারপর অ্যারেস্টেড হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলেছেন ওকে কেন কোনো হাসপাতাল ভর্তি নিল না, আমাকে দেখতে হবে। অর্থাৎ যার কিছু হয়নি, যে আরজি করে ধর্ষণে খুনে প্রমাণ লোপাট করতে সাহায্য করেছে, তাকে হাসপাতালে ভর্তি নিতে হবে। মমতা ব্যানার্জির দলের চোরগুলো, এই অনুব্রত, পার্থ চ্যাটার্জি, মদন মিত্র, সুদীপ ব্যানার্জি, যে কদিন এরা গ্রেপ্তার থাকবে হাসপাতালের বিছানাটাকে একেবারে কোঠাবাড়ি বানিয়ে নেবে। এই যে পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার অবস্থায় গত 1.5 বছর কার্যত বাইপাসের ধারে একটা বিলাসবহুল একটা হাসপাতালে স্যুট ভাড়া করে থেকেছেন, জেলে থাকতে হয়নি। তখন তো শুনে মনে হচ্ছিল বোধ এই মরে যাবে, তো সেই মরে যাবে নাকি, এত অসুস্থ ছিল অনুব্রত মণ্ডল।
সে নাকি এত অসুস্থ যে কখন মরে যাবে জানতেও পারবো না। তারা তো জেল থেকে ছাড়া পাওয়ার পর এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছে, এখন তো কারোর নিঃশ্বাসের সমস্যা হচ্ছে না, এখন কাউকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে না। সুতরাং ওদের যাদের কোনো অসুস্থতা নেই তারা চুরি করে, তারা জেল কাটবে না বলে তারা হাসপাতালে শুয়ে থাকবে। আর তামান্নার একটা 9 বছরের বাচ্চা মেয়েকে ওইভাবে খুন করলো তৃণমূল, তার মা এতদিন ধরে বিচার চেয়ে একটা সময় গিয়ে তার একটা মানসিক যন্ত্রণায় তিনি আত্মহত্যা করার চেষ্টা করলেন, ঘুমের ওষুধ খেতে গেলেন তার একটা অবসাদ থেকে। সেই অবস্থায় তার যে চিকিৎসাটা তার প্রাপ্য, তাকে সেই চিকিৎসাটা না দিয়ে তাকে হাসপাতাল থেকে ছাড়তে বাধ্য করলো পুলিশ। মানে এরপরে চিন্তা করুন পশ্চিমবাংলাতে মানে কোনো যারা ক্ষমতায় আছে তাদেরকে আমরা কতটা মানুষ, রাজনীতি ছেড়ে দিন, এরা মানুষের পর্যায়ে পরে কিনা আমাদেরকে ভেবে দেখতে হবে। যে ইলেকশনের আগে তৃণমূল একের পর এক পুরসভার যে বোর্ড সেগুলোকে ভেঙে দিয়েছে, এর ফলে নাগরিক পরিষেবায় ঘাটতি হচ্ছে। এটা কি নাগরিক পরিষেবার ঘাটতি মেটানোর জন্য, সুপরিষেবা দেওয়ার জন্য তৃণমূলের কোনো স্ট্যান্ড দেখুন নাকি এগুলো রাজনৈতিক এগুলো অঙ্কন? এগুলো কে কোথা থেকে কত ভালো পয়সা তুলছে কি তুলতে পারছে না, কেন ভোট আসছে এই সময় রিশাফলিং করা হচ্ছে কর্মীদেরকে এই বার্তা দেওয়ার জন্য বা নেতাদের একটা মধ্যবর্তী স্তরের নেতাদেরকে বার্তা দেওয়ার জন্য যে যত টাকা তুলে দিতে পারবে সে ভোটে তত ভালো টিকিট পাবে বা ততটা তার হচ্ছে ব্যবস্থাপনার দলের পক্ষ থেকে করা হবে। তার বাইরে পরিষেবার কী সম্পর্ক? যে হাওড়া বালিতে আজকে 2017 সালের পর থেকে ওখানে কোনো পুরো বোর্ডই নেই, 2026 সাল হয়ে গেল। এত প্রাচীন একটা শহর, কলকাতার সঙ্গে যমজ শহর বলা হয় হাওড়া, পুরসভাবিহীনভাবে চলছে। আজকে একটার পর এদের কী যায় আসে পরিষেবার সঙ্গে? রায়গঞ্জ পুরসভা আজ 4 মাস ধরে 5 মাস ধরে পুরসভা জঞ্জাল সাফাই হয় না। ওদের নিজেদের বিধায়ক সরকারের মানে অনুষ্ঠানে গেল না, বলে দিল যে পুরসভা জঞ্জাল সাফাই হচ্ছে না, পুরসভা কাজ করছে না, রায়গঞ্জ পুরসভা, আমি এই অবস্থায় উৎসব করতে পারবো না, লোকের কাছে দেখানোর মতো আমার মুখ নেই। আজ গোটা পশ্চিমবাংলা কৃষ্ণনগর থেকে শুরু করে রায়গঞ্জ থেকে শুরু করে আপনি একটার পর একটা পুরসভা দেখুন, 100 দিনের টাকা বন্ধ হয়ে পড়ে রয়েছে। যারা রিটায়ার করে গেছেন পুরসভার কর্মচারী ছিলেন তাদের পেনশন বন্ধ হয়ে পড়েছে একটার পর একটা পুরসভায়। তো পরিষেবার সঙ্গে এদের কী সম্পর্ক রয়েছে? এরা কি পরিষেবার জোরে ভোটে যেতে? এরা জানে ভোটের দিন সকাল থেকে বুথ দখল করতে হবে, ছাপ্পা দিতে হবে, বুথ দখল করতে পারলে আমি ভোটে জিতবো, বুথ দখল করতে না পারলে ভোটে হারবো। পরিষেবা দিয়ে যদি ভোটে জেতার ব্যাপার থাকতো তখন পরিষেবা নিয়ে এরা ভাবতো। এদের পুরো কে পুরসভায় থাকবে ক্ষমতায় আর কাকে সরানো হবে পুরোটাই নির্ভর করছে কে কতটা টাকা তুলে দিতে পারবে। ওই যে বাবলা সরকার খুন হলো কেন মালদায়? একটা মালদার একটা 5 বছরের বাচ্চাও জানে যে মালদা মানে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান পাল্টানোর কথা ছিল। বাবলা সরকারকে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় তার সামনের সপ্তাহতেই চেয়ারম্যান করতেন, কেননা বাবলা সরকার আরও বেশি, এখন যারা আছে তারা টাকা দিচ্ছে কিন্তু তার থেকেও বেশি টাকা বাবলা সরকারের তুলে দেওয়ার ক্ষমতা ছিল। চেয়ারম্যান পাল্টানোর আলোচনা শুরু হয়ে গেছিলো, গুঞ্জন শুরু হয়ে গেছিলো, বাবলা সরকারকে খুন করে দিল যাতে ও চেয়ারম্যানটা হতে না পারে, যারা এখন চেয়ারম্যান আছে তাদের হাতে যেন ক্ষমতা থাকে। সুতরাং এইটা তো তৃণমূলের চরিত্র, এইটা তো পশ্চিমবাংলার চেহারা এখন। আচ্ছা, এই মমতা বন্দ্যোপাধ্যায় কালকে একটা টুইট করেছেন, তিনি বলছেন যে যে স্টুডেন্ট উইক পালন হচ্ছে এবং তার সরকার প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে ড্রপ আউট শূন্য করতে পেরেছে, এটা তাদের কৃতিত্ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে না পশ্চিমবাংলায় একদম সরকারি হিসেবে আমি বলছি, এটা কোনো আমাদের হিসেব নয়, 8,300টা স্কুল বন্ধ হয়েছে, 22,500 নতুন মদের দোকান লাইসেন্স পেয়েছে। এইটা হচ্ছে সরকারি তথ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জাশরম বলে কোনো জিনিস থাকলে উনি আর যাই হন না কেন উনি স্কুল নিয়ে কথা বলতেন না। ড্রপ আউট শূন্য করতে পেরেছেন। আজকে পশ্চিমবাংলায় কোনোদিন যে জিনিস কেউ কল্পনা করতে পারেনি, পরপর 3 বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা গতবারের থেকে কমলো। স্বাধীনতার পর থেকে যে জিনিস কখনো হয়নি। কেন কমলো? কেন কমলো? প্রথমবার যখন হলো ওরা বললো কোভিডের জন্য অনেক ছেলে মেয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছে, তাদের সংখ্যাটা কমেছে। তারপরে আরও 2 বছর একই জিনিস ঘটে চলেছে। বছরকে বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমছে। স্কুল বন্ধ হওয়ার সময় রাজ্যের শিক্ষামন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে স্কুল আমরা বন্ধ করছি কেননা স্কুলে শিক্ষক নেই, কোনো স্কুলে ছাত্রছাত্রী নেই। আমি পরশুদিন ছিলাম মেকলিগঞ্জে, শুনতে পেলাম মেকলিগঞ্জ যে হাই স্কুল আছে 2011 সালের পর থেকে ওখানকার সায়েন্স ডিপার্টমেন্টই বন্ধ, কেননা কোনো শিক্ষক নেই। মেকলিগঞ্জ হলদিবাড়ির এখন এমন অবস্থা, আমি একটা উদাহরণ হিসেবে আপনাদেরকে বলছি, মানুষজন যাদের একটু পয়সা কড়ি রয়েছে তারা মেকলিগঞ্জ ছেড়ে, হলদিবাড়ি ছেড়ে জলপাইগুড়ি শহরে গিয়ে কি আলিপুরদুয়ার শহরে গিয়ে বাড়ি ভাড়া নিয়ে থাকছেন শুধুমাত্র ছেলে মেয়েকে যেন একটা স্কুলে পড়াতে পারেন তার জন্য। কেন মেকলিগঞ্জে হলদিবাড়িতে স্কুল নেই, স্কুলে সায়েন্স ডিপার্টমেন্ট নেই, স্কুলগুলো উঠে যাওয়ার মতো অবস্থা। এটা আমি একটা উদাহরণ দিলাম। এই স্কুলগুলোকে এলাকায় এলাকায়, জেলায় জেলায়, মফস্বলে, আদিবাসী এলাকায়, পাহাড়ি এলাকায়, সংখ্যালঘু এলাকায়, একেবারে সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপে বামফ্রন্ট সরকার স্কুলগুলোকে শুরু করেছিল যাতে কিনা একেবারে বাংলার শেষ গ্রামের শেষ বাড়ি পর্যন্ত শিক্ষার আলো গিয়ে পৌঁছয়। আজকে এরা সেই স্কুল ব্যবস্থাটাকে সর্বনাশ করে দিল, তুলে দিল স্কুল ব্যবস্থা। স্কুলে এখন সব পাবেন, নীল সাদা রং পাবেন, সাইকেল পাবেন, ব্যাগ পাবেন, সব পাবেন, খালি ক্লাসে শিক্ষক পাবেন না আর পড়াশোনা শেষে একটা চাকরি পাবেন না। এই হচ্ছে স্কুলের অবস্থা। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় আবার শিক্ষা ব্যবস্থা নিয়ে বড়াই করে আবার টুইট করছেন।
তা শেষ প্রশ্ন, একটা দারুণ প্রশ্ন। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের একটা ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে পুলিশ যে কোনো ব্যক্তির পিঠে তার মোবাইল ঠেকিয়ে বলে দিচ্ছেন তিনি বাংলাদেশি কিনা। দেখুন, এটা না মানে এইটাকে নিয়ে আমরা রেগে উঠতে পারি এবং রেগে ওঠার প্রয়োজন রয়েছে। কেননা দেখুন, এইটা না প্রশ্নটা খালি আজকে একটা এসআইআর করা হবে কি হবে না তার প্রশ্ন না। বেসিক্যালি উত্তর ভারতে এই বিজেপি আরএসএস দশকের পর দশক যে খালি রাজনীতি বলবো না, যে সমাজ দর্শনে চাষ করে এসছে তা হচ্ছে এই যে ভারত হচ্ছে হিন্দিভাষীদের দেশ। যারা হিন্দিতে কথা বলে তারা হচ্ছে হিন্দুস্তানি, তারা ভারতবাসী। আর হিন্দিতে যে কথা বলে না, সে বাঙালি হতে পারে, উড়িয়া হতে পারে, অহমিয়া হতে পারে, তামিল হতে পারে, তেলেগু হতে পারে, আমরা হচ্ছে ভারতের সেকেন্ড গ্রেড সিটিজেন। আর আমাদের বাঙালিদের আবার একটা বাড়তি সমস্যার জায়গা হচ্ছে, যেহেতু অহমিয়া ভাষায় কথা বলার মতো কি তেলেগু ভাষায় কথা বলার মতো অন্য কোনো দেশ নেই, কি উড়িয়া ভাষায় কথা বলার মতো অন্য কোনো দেশ নেই, এই অহমিয়া তেলেগু উড়িয়া মানুষ হয়তো ভারতের সেকেন্ড গ্রেড সিটিজেন। আর বাংলা ভাষার কথা বলার জন্য যেহেতু একটা বাংলাদেশ রয়েছে, আমরা বাঙালিরা হচ্ছে বাংলাদেশের বাসিন্দা। এই যে দিল্লি পুলিশ যে বাংলা ভাষাকে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বলে একদম অফিসিয়াল ডকুমেন্টে লিখেছিল, সেটা এমনি এমনি নয়। দিল্লি পুলিশের যে কনস্টেবল কি এসআই কি যে অফিসার ওটা লিখেছিল, সেও তো ছোটোবেলা থেকে এইটা জেনেই বড় হয়েছে যে ভারতের ভাষা হচ্ছে হিন্দি, বাংলাদেশের ভাষা হচ্ছে বাংলা। নেতাজি সুভাষচন্দ্র বোসের ভাষা, মাতঙ্গিনী হাজরার ভাষা, ক্ষুদিরাম বোসের ভাষা হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষাটা হচ্ছে বাংলাদেশের ভাষা। সুতরাং গোটা ভারতে এই যে বাঙালি শ্রমিকদের ওপর কাজ করতে যারা গেছেন তাদেরকে এরকমভাবে ছলে বলে অছিলায় বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে, তার পেছনে একটা হিন্দি সাম্রাজ্যবাদ কাজ করছে। শুধুমাত্র এটা একটা রাজনীতি তো বটেই, আরও স্পেসিফিক্যালি বলতে গেলে একেবারে বিজেপির আরএসএসের যে হিন্দুস্তানের যে একটা সাম্রাজ্যবাদী দর্শন, সেইটা কাজ করছে। সুতরাং এতটুকু মান সম্মান আছে শরীরে, মাতঙ্গিনী হাজরা ক্ষুদিরামের রক্ত আছে যে বাঙালির, সেই বাঙালির কিন্তু রাজনৈতিকভাবে খালি নয়, সামাজিকভাবে বিজেপিকে রিজেক্ট করা উচিত, ওদেরকে প্রত্যাখ্যান করা উচিত।